গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, একদিনে নিহত 138 ফিলিস্তিনি। উপত্যকা দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা বিরোধী নেতার। দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন ট্রাম্প পুতিন, খবর গণমাধ্যমের। মস্কোয় রুশ প্রেসিডেন্ট উইটকফ গঠনমূলক আলোচনা, পাল্টাপাল্টি হামলায় নিহত 6। ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%, অযৌক্তিক আখ্যা মোদী সরকারের। ভারতের ভিসা কড়াকড়িতে কলকাতার অর্থনীতিতে বড় ধাক্কা। বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকায় ব্যবসায় ধস, দ্রুত জটিলতা নিরসনের দাবি। এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, জ্বলছে ঘরবাড়ি। ফ্রান্সে আগুনে পুড়ে একজনের মৃত্যু, স্পেন জুড়ে সতর্কতা জারি। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই। দখলদারদের হামলায় একদিনে প্রাণ গেছে আরও 138 ফিলিস্তিনির, আহত 7 শতাধিক। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো নিয়ে প্রবেশ করা ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে 20 জনের। এমন পরিস্থিতিতে উপত্যকা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে চলছে সমালোচনার ঝড়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বাহিনী বাস্তবায়ন করবে। আর এই পরিকল্পনাকে চরম ভুল হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় দেশে দেশে চলছে বিক্ষোভ। আন্তর্জাতিক মহলের চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দখলদার বাহিনীর হামলায় আহতদের অনেকের অবস্থাও গুরুতর। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছেন অনেকেই। আন্তর্জাতিক চাপে পড়ে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ প্রবেশ করতে দিতে কয়েকদিন আগে রাজি হয় ইসরায়েল। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অবরোধ তুলে নেয়ার পর রাফা সীমান্ত দিয়ে গত 2 সপ্তাহে প্রায় 1000 ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রায় 14,500 টন ত্রাণ সরবরাহ করা হলেও প্রয়োজনীয় 600 ট্রাকের দৈনিক লক্ষ্যমাত্রায় এখনও পৌঁছানো যায়নি বলেও জানিয়েছে তারা। রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু পণ্য নিয়ে শর্ত আরোপ করায় ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে। গাজায় ত্রাণের ট্রাক উল্টেও হতাহতের ঘটনা ঘটেছে। গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বই নেবে এবং প্রতিরক্ষা বাহিনী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, গাজা দখলের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত। বেশিরভাগ ইসরায়েলি নাগরিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন এবং এই মুহূর্তে গাজা পুরোপুরি দখলের চিন্তা বাস্তবিক নয়। লাপিদ বলেন, এই পথে হাঁটলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এদিকে নেতানিয়াহুর গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় কাঁধে আটা ও চালের বস্তা এবং ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তাদের দাবি, গাজায় সামরিক আগ্রাসন চলতে থাকলে ফিলিস্তিনিদের মৃত্যুর পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের জীবনও হুমকির মুখে পড়বে। একই দিন বিক্ষোভ হয়েছে স্লোভেনিয়ায়। দেশটির সরকার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করাকে স্বাগত জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিও জানান তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এর মধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মস্কোয় পুতিন উইটকফ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাদের হামলায় ঝাপোরিঝিয়ায় 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ গেছে 4 জনের। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের বারবার আহ্বান ও নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের আরও একটি এলাকা দখলের দাবি করেছে মস্কো।
জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। সুমি ও কুর্স্ক সীমান্ত জুড়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর। এই জটিল পরিস্থিতির মধ্যে বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত। এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার পরিকল্পনা করছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও আছে তার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায়, আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনও স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে, তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেয়া শর্তের উপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শেষ হলো জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া। ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2025 মহড়ায় ছিল শত্রুপক্ষের বিমান ও ড্রোন প্রতিহত করার প্রশিক্ষণ। পাশাপাশি সাবমেরিন প্রতিরক্ষা, হেলিকপ্টার অভিযান এবং আকাশসীমার সুরক্ষায় যৌথ সক্ষমতা প্রদর্শন করে দুই দেশ। চীন রাশিয়ার বাড়তে থাকা ঘনিষ্ঠতা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অঞ্চলে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাপান সাগরে শত্রুপক্ষের জাহাজ ধ্বংসে আর্টিলারি অনুশীলনে অংশ নেয় রুশ ও চীনা সেনারা। পাশাপাশি চালানো হয় যৌথ সাবমেরিন ধ্বংস অভিযান। এর মধ্য দিয়ে শেষ হলো জাপান সাগরে দেশ দুটির যৌথ নৌমহড়া ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2025। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, 5 দিনের এই মহড়ার চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণে শত্রুপক্ষের নামে কল্পিত একটি সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করার অভিযান চালায় দুই দেশের নৌসেনারা। এই অভিযানে অংশ নেয় চীনের Y-8 এবং রাশিয়ার IL-38 সামরিক নজরদারি বিমান। প্রশিক্ষণ শেষে রুশ ও চীনা কর্মকর্তারা একে অপরকে ধন্যবাদ জানান। বিশ্লেষকরা বলছেন, নতুন করে রসদ মজুত করে যৌথভাবে পশ্চিম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে দুই দেশের বাহিনী। এতে ওই অঞ্চলে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে মত তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো 50%, যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় ও অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন এই পদক্ষেপকে অনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন। এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো 50%। হোয়াইট হাউস বলছে, রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে। আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে 21 দিনের মাথায়। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনও রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, ভারত নিয়মিত রাশিয়া
রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। মন্ত্রণালয় আরও দাবি করে, যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করা হচ্ছে। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রে আদানি ইস্যুতে চলমান তদন্ত দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, মোদীর হাত বাঁধা, তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন না। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। আগামী 31 আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। চীনের আগে জাপানেও একদিনের সফর করবেন মোদী। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটকদের ভিসা কড়াকড়িতে মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়ায় দোকানপাট, হোটেল, হাসপাতাল সবই প্রায় ফাঁকা। তবে এখন পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের নিয়ম কিছুটা শিথিল হওয়ায় আবার বাড়তে শুরু করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দুই দেশের জনগণের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মধ্যবর্তী এলাকার অর্থনীতির সিংহভাগ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। হোটেল ভাড়া কম, অসংখ্য খাবারের দোকান, শপিং মল এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে পাওয়ায় ক্রমেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কলকাতার বাংলাদেশি অধ্যুষিত নিউ মার্কেট এলাকা। কিন্তু গত বছর 5 আগস্টের পর থেকে পাল্টে যায় সেই চিত্র। 13 আগস্ট থেকে বিশেষ ক্যাটাগরির ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। মেডিকেল ভিসা ছিল কড়াকড়ি, কর্মী সংকট এবং অতিমাত্রায় ভিসার আবেদন জমা হওয়ায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। ভিসা বন্ধের প্রভাব পড়ে কলকাতার সামগ্রিক অর্থনীতির একটি অংশে। আস্তে আস্তে কমতে থাকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিদের দেখা মিললেও এরপর থেকে ক্রমেই ভ্রমণকারীদের সংখ্যা শূন্যে নেমে আসে এলাকাটিতে। বন্ধ হয়ে যায় বহু ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনৈতিক এই ধসে পেরিয়ে গেছে 1 বছর, তবু আগের অবস্থায় রয়েছে ভারত সরকার। তাই স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা মানুষের দাবি দ্রুত ভিসা জটিলতা নিরসনের। আগে একেবারেই কম ছিল, এখন তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। মেডিকেল ভিসাগুলো বাড়ানোর জন্য এতে বাংলার যারা অসুস্থ পেশেন্ট রয়েছে তাদের জন্য সুবিধা হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে আস্তে আস্তে ভিসা দিবে, একটু অল্প বাড়ছে। 1 বছরে যা অবস্থা ছিল সেই হিসাবে গত 2-1 মাস থেকে একটু বেড়েছে। প্রতিবেশী দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দ্রুত ভিসা জটিলতা অবসানের তাগিদ বিশ্লেষকদেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।